দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজ রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর গোলাম মঈনুদ্দিন, অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আরও রয়েছেন ডক্টর জিল্লুর রহমান, অধ্যাপক, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ। এবং অনলাইনে পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন নাটোরের জেলা প্রশাসক। আজকে আমরা আসলে নগর সমস্যা এবং ভূমিকম্পের ঝুঁকি নিয়ে আলোচনা করব। এই আলোচনাটা যখন করছি তখন আজকে আমরা একটা প্রতিবেদন পেলাম যেটাতে বাংলাদেশের অবস্থান, আমাদের ঢাকার অবস্থান সারা বিশ্বের 140টি শহরের মধ্যে 137তম, অর্থাৎ অযোগ্য নগরীর দিক থেকে চতুর্থ। যদিও 2019 সালে আমাদের অবস্থান ছিল তৃতীয়। কেন এই অবস্থা? বছরের পর বছর ঢাকা বাসযোগ্যতার যোগ্যতা হারাচ্ছে কেন? এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে আলোচনার আগে আজকে আমাদের একটা প্রতিবেদন দেখে তারপরে আলোচনা আসতে চাই। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনের সড়ক এটি। বুধবারের মাত্র 15 মিনিটের বৃষ্টিতেই পানি থই থই। যে পানি সরে যাওয়ার কথা মাত্র 10 মিনিটে, সেই পানিতেই ঘণ্টা তিনেক সাঁতার কাটছে যানবাহন। তৈরি হচ্ছে জট, বিকল হয়ে পড়ছে পরিবহন। অল্প বৃষ্টিতেই যদি পানি এতটা হইতে পারে, তাহলে সারাদিনে বৃষ্টি হলে কতটা পানি হতে পারে? অনেক বেশি ভোগান্তি। এই যে পানি উঠলে রিক্সা দিয়ে চলাচল করলেও রিক্স হয়ে যায়, রিক্সা দিয়ে আমরা পড়ে যাই। রাস্তার সংস্কারও তো ভালো না। ডিসা তার মানে তার মানে লাইন কাটছে, আবার ইন্টারনেটের কেবলের জন্য আপনি লাইন কাটছেন, মাটির নিচ দিয়ে নিতে যাচ্ছেন। এই যে ড্রেনের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু পানিটা নেমে যেতে পারে। সড়ক থেকে পানি সরাতে ব্যস্ত সময় পার করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। রাজারবাগ পুলিশ স্টেশনের যতগুলো আউটলেট আছে সবগুলো আমাদের এই ড্রেনের মাধ্যমে দেওয়া। এখানে কম্বল, গামবোর্ড যা আছে, প্লাস্টিকের বোতল, হিউজ পরিমাণ প্লাস্টিকের বোতল, এগুলো একেবারে লাইনটা জ্যাম হয়ে গেছে। সামান্য বৃষ্টিতে রাজারবাগ এলাকায় কেন এত জলাবদ্ধতা? বুধবার বৃষ্টি শুরুর আগেই বিষয়টি সরেজমিন পরিদর্শনে আসেন দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস। বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সের বর্জ্য ড্রেনেজের স্বাভাবিক পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাজারবাগ পুলিশ লাইনেই সবচেয়ে বেশি পানি জমেছে, কিন্তু আজকে যে আমরা যখন দেখলাম যে কারণটা কি, আমরা যখন সেই নর্দমাগুলো পরিষ্কার করার ব্যবস্থা নিলাম, আমরা দেখলাম যে পুলিশ লাইনের ভিতর থেকে প্রচুর পরিমাণের দৈনন্দিন বর্জ্য এসে সরাসরি নর্দমাগুলো বন্ধ করে দিচ্ছে। এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না, সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত। আমরা পুলিশ লাইন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়ে জানাবো যে তারা অবশ্যই এই বর্জ্যগুলো আমাদের সংগ্রহকারীর কাছে দিবে, তাহলে আমরা এই নালা নর্দমাতে এই বদ্ধ পরিবেশ থেকে আমরা মুক্ত হতে পারবো। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশে বজ্র মেঘ তৈরি হওয়ায় আগামী 2-3 দিন সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ডক্টর মঈনুদ্দিন, আপনি রিপোর্টটা দেখলেন এবং আজকে মাত্র 15 মিনিট, আজকে খুব বেশি বৃষ্টি হয়নি, তাতেই এই অবস্থা। এবং যদি ভারী বৃষ্টি হয় তাহলে তো ঢাকা শহর সহ চট্টগ্রামে তো জলাবদ্ধতা তৈরি হয়। আসলে এই পরিকল্পনাহীনতা কেন? ধন্যবাদ মাহফুজ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, আমরা এই জলাবদ্ধতা নিয়ে দীর্ঘদিন যাবৎ কথা বলছি, আর জলাবদ্ধতার ফলাফলটা আমরা ভোগ করছি সকলেই প্রায় দীর্ঘদিন যাবৎ। এবং ব্যাপারটা আসলে হয় এরকম যে আমরা গণমাধ্যমে বা কোনোভাবেই হোক, সেটা ইলেকট্রনিক মাধ্যমে হোক বা প্রিন্ট মিডিয়ায় রিপোর্টটা দেখি, আমাদের উষ্মা প্রকাশ করি, তারপর আবার অভ্যস্ত হয়ে যাই। কারণটা একটাই যে দীর্ঘদিন যাবৎ আমরা এই জলাবদ্ধতার মধ্যে দিয়ে যাচ্ছি। জলাবদ্ধতার কারণ কিন্তু বেশ অনেকগুলোই, আমরা সবাই জানি। আসলে একটা, যেটা মাননীয় মেয়র মহোদয় বললেন দক্ষিণ সিটি কর্পোরেশনের, যে ওয়েস্ট বা ময়লা সরাসরি রাজারবাগ থেকে চলে এসছে এই ড্রেনগুলোতে। এটা শুধুমাত্র রাজারবাগ না, যেখানে এই ঢাকা শহরের যে সমস্ত পয়েন্টগুলোতে জলাবদ্ধতা হচ্ছে সেগুলোতে গেলে এটা চোখে পড়ে। আমি গবেষণার প্রয়োজনে বা ব্যক্তিগত অনুসন্ধিৎসার আলোকে অনেক সময় বিভিন্ন জায়গায় গিয়েছি, মিরপুর 10 নম্বর বা বাড্ডাতে, তো দেখেছি যে ড্রেন থেকে যে ময়লাগুলো আসে এর বেশিরভাগই হচ্ছে প্লাস্টিকের বর্জ্য। এটা তো ড্রেনে যাওয়ার কথা না। তো এটা
প্রশ্ন আসতেই পারে এটা কীভাবে গেল, সে উত্তরটা না হয় আমরা আরেকদিন খুঁজে বের করব। আমাদের আরেকটা বড় কারণ যেটা আমাদের পরিকল্পনাবিদদের বিভিন্ন সভায় এবং সরকারের সাথে বিভিন্ন সম্মিলিত যৌথ সভায় কিংবা অবহিতকরণ বিষয়ক সভায় আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে এরকম: আমাদের ঢাকার ভেতরে প্রায় 74 কিলোমিটার একটা খালের নেটওয়ার্ক ছিল, বিভিন্ন খাল, 43টা খালের কথা বলা হয় ঢাকার বলা হয়। ভিতরে, যদিও এখন একটা দুইটার ছাড়া আর কোনোটারই অস্তিত্ব নেই। তো এই খালগুলো একটা সময় আমি আমার নিজের ছোটবেলাতেও দেখেছি যে ঢাকার ভেতরে এই বর্ষাকালীন সময় ড্রেনেজকে একটা বড় সাপোর্ট দিত, মানে বর্জ্য পানি, বৃষ্টির পানিকে নিয়ে যাওয়ার জন্য এটা খুব ভালো একটা সাপোর্ট দিত। আপনি নিজেই বললেন মাত্র, আসলে দেখা যায় না। তো খালগুলো যখন চলে যাচ্ছে, তো এই খালের কাজটা কে করবে? একটা 2 ফিট বাই 4 ফিট ড্রেন বা 3 ফিট গভীরতার ড্রেন তো খালের বিকল্প হতে পারে না, তাই না? পানিটা তো এক জায়গায় যেতে হবে, এক জায়গায় যেতে হবে। খুব দুঃখ লাগে, ঢাকার আশেপাশে বিগত 20 বছরে আমরা দেখলাম যে জায়গাগুলো ফ্লাড প্লেন বা বন্যা প্রবণ অঞ্চল ছিল বা বন্যার পানি চলে যাওয়ার জন্য রেখে দেওয়া ছিল, সেই জায়গাগুলো ভরাট হয়ে গেছে। তো দখল হচ্ছে, যদিও সরকার চেষ্টা করছে দখল থেকে মুক্ত করো। আমি আসবো ডক্টর জিল্লুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, নগর এই নানান সমস্যার ভিতরেও কিন্তু আমরা প্রায়ই একটা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। গত সপ্তাহ থেকে বেশ কয়েকবার ভূমিকম্প হলো সিলেট অঞ্চলে, এবং এই ছোট ছোট ভূমিকম্প কি বড় ধরনের একটা ভূমিকম্পের বার্তা দেয়? হ্যাঁ, আমি বলি, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বাংলা ভিশনকে ধন্যবাদ। তো ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা দেয়, এটা ঠিক। আবার কিন্তু ছোট ছোট ভূমিকম্প যেই স্টেজ বা যে স্ট্রেস অথবা যে শক্তি এখানে সঞ্চিত হয়, ওই শক্তিটা রিলিজও হয়ে যায়। কিন্তু এটা দুইটা থটই আছে। একটা আছে যে ছোটো ছোটো ভূমিকম্পের ফলে এখানে যেই ফোর্স এখানে অ্যাকুমুলেট করেছে, এই ফোর্সটা রিলিজ হয়ে যায়। আবার এটাও আছে যে ছোটো ছোটো ভূমিকম্প হলে একটা বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এখন আমাদের এই দেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলের নিকটে, একেবারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তা না, অঞ্চলের নিকটে, এবং সিলেট অঞ্চল হলো একেবারে কাছে। তো সিলেট অঞ্চলে একেবারে কাছে, তাইলে সিলেট অঞ্চলে ভূমিকম্প হবেই। এটা 1 বছর 2 বছর 3 বছর পর পর ভূমিকম্প হতেই পারে, এটা একটা চলমান প্রক্রিয়া। ওই অঞ্চল হবে, এবং ঢাকা শহর আশেপাশে ছোটোখাটো ভূমিকম্প হতে পারে। এই ধরনের ছোটোখাটো ভূমিকম্প আগে হয়েছে এবং ভবিষ্যতে হতে পারে। কিন্তু বড় ভূমিকম্পগুলো হওয়ার জন্য ওই ধরনের সময়, ওই ধরনের শক্তি সঞ্চিত হতে হবে। তো বড় ভূমিকম্পগুলোর কথা তো আপনারা প্রায় বলেন যে 100 বছর পর পর বাংলাদেশে একটা বড় ভূমিকম্পের কিন্তু একটা ইতিহাস রয়েছে। 100 বছর পর পর বড় ভূমিকম্পের ইতিহাস আছে, এটা আমরা বলি। কিন্তু গত 100 বছরে, যেমন 1885 সালে যে বেঙ্গল আর্থকোয়েক, এটা ওই সময় এটার যেই আমরা বলি যে ইপিসেন্টার, যেখানে উৎপত্তিস্থল, এটা বলা হয়েছে মানিকগঞ্জের আটিয়াতে। এটা যদি আমি বলি ঢাকা শহরের সিটি সেন্টার থেকে এটা প্রায় 50 থেকে 60 কিলোমিটার নর্থ ওয়েস্টে। হ্যাঁ, তো এটা 1885 সালে আছে, প্রায় কত হয়ে গেল, 135 বছর। 135 বছর। এবং 1897 সালে যেটা আসাম, গ্রেট আসাম আর্থকোয়েক, এটা বলি আমরা আসামে হয়েছে। হ্যাঁ, আরেকটা ভূমিকম্প হয়েছিল 1918 সালে, এটা হলো শ্রীমঙ্গল আর্থকোয়েক। এই রিসেন্টলি, এই গত 100 বা 130-35 বছরে এই 3টা বড় আর্থকোয়েক বাংলাদেশে আঘাত এনেছে। সিলেটের পরে চট্টগ্রাম এবং ঢাকা, এই 3টা এলাকা আসলে ভূমিকম্প ঝুঁকির ভিতরে রয়েছে। ভূমিকম্পের ঝুঁকির ভিতরে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে সিলেট, মানে আমাদের উত্তরের যেই শহরগুলো আছে, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং চিটাগাং, এই 4টা বড় শহর সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে, যদি আমি উৎপত্তিস্থল চিন্তা করি। আর ঢাকা শহর বড় ভূমিকম্পের যেই উৎপত্তিস্থল, এখান থেকে প্রায় মোর দেন 100 কিলোমিটার দূরে আছে। তো 7 মাত্রার আর্থকোয়েক হলে ঢাকা শহরে তেমন একটা, ওই সোর্সগুলোতে 7 মাত্রার আর্থকোয়েক হলে ঢাকা শহরে তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না। এবং এটা 1885 সালের আর্থকোয়েক, কিন্তু ঢাকা শহরে তেমন ক্ষয়ক্ষতি হয় না। এবং 1918 সালে শ্রীমঙ্গল আর্থকোয়েক, যেটা শ্রীমঙ্গলে হয়েছে প্রায় 100 কিলোমিটারের বেশি দূরে ঢাকা শহরে,
এই ঢাকা শহরে কিন্তু ক্ষয়ক্ষতি হয় না। ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ওই সময় তো ইট সুরকির বিল্ডিং ছিল, হ্যাঁ। আর এখন তো আমরা মোটামুটি স্ট্রাকচার ভালো স্ট্রাকচার করি, আরসিসি এবং কলাম পিলার দিয়ে স্ট্রাকচার করি। তো এখানে ইয়েটা হলো আমাদের আগের যে বিল্ডিং আছে পুরাতন বিল্ডিং, ওগুলো খুবই রিস্কি, এবং নতুন বিল্ডিংগুলো যদি আমরা সঠিকভাবে বিল্ডিং কোড যেভাবে বলা আছে বিল্ডিং কোডে ওভাবে যদি আমরা কনস্ট্রাক্ট করি, তাহলে ঢাকা শহরে 7 মাত্রা আর্থক্বেক যদি 50 কিলোমিটারের দূরে হয়, তাহলে তেমন একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভব কিন্তু আমরা তো বিল্ডিং কোড মানার ক্ষেত্রে খুব বেশি মানি বলে মনে হয় না। না, আমরা বিল্ডিং কোড মানি না, বিল্ডিং কোড কেউ মানি না আমরা। আসলে এটা দেখার এবং জন্য যারা রয়েছে তারাও এটা বাস্তবায়ন কে করবে এটাও কোনো বলা নাই। যাক, আমি আলোচনায় ফিরবো। আমার সাথে অনলাইনে যুক্ত রয়েছে নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। মোহাম্মদ শাহরিয়াজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি আপনার কথা। জনাব শাহরিয়াজ, আপনার জেলায় করোনা পরিস্থিতিটা আসলে কেমন, আমাদেরকে একটু বিস্তারিত বলবেন? ধন্যবাদ বাংলা ভিশনকে নাটোর আমাকে যুক্ত করার জন্য। আপনি জানেন যে এবং যে আমাদের যে তথ্যপত্র আছে, আসলে নাটোর জেলার করোনা পরিস্থিতি আমাদের খুবই ভালো অবস্থায় ছিলাম আমরা গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এরপরে আমাদের মে মাস থেকে করোনার সংক্রমণের কিছুটা ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করেছি, এবং লক্ষ্য করার পরে আমরা স্বাস্থ্যবিধি পরিপালনের যে বিষয় সেগুলি আমরা কঠোরভাবে মানার চেষ্টা করেছি। তো আমাদের গত 15 দিনের যে তথ্য এবং পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে যে জিন এক্সপার্ট এবং পিসিআর যে ল্যাবের মাধ্যমে যে আমরা টেস্ট করছি, সেখানে প্রায় 30% করোনা পজিটিভ। তো সেই করোনা পজিটিভ সেইটিকে আমরা নিয়ন্ত্রণে আনার জন্য, কারণ আমাদের যে করোনা প্রতিরোধ কমিটি আছে সেখানে আমরা সভা করেছি মাননীয় সংসদ সদস্য সহ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে করোনার যে পরিস্থিতি এটি সন্তোষজনক না। আপনি জানেন যে আমাদের একসময় করোনা প্রায় সারা বাংলাদেশে 5%-এর নিচে ছিল। তো 30% যদি আমাদের আক্রান্তের হার হয়, সেটিও কিন্তু আমাদের জন্য খুব ভালো অবস্থা না, অর্থাৎ এটি আমাদের জন্য একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে। সেই জন্য আমরা আজকে থেকে আমাদের 2টি পৌরসভা, নাটোর সদর এবং সিংড়া পৌরসভায় আমরা 7 দিনের আমাদের যে সরকারের যে বিধিনিষেধ আরোপ আছে সেটাকে আরো বেশি আমরা কঠোর করেছি, এবং এটি 15 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। তো জনাব শাহরিয়াজ, যে আপনি বলছিলেন যে 30% করোনা শনাক্ত হচ্ছে, তো এখানে ইন্ডিয়ার ভেরিয়েন্ট কেমন, সেই ব্যাপারে কি আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে? না, আমরা আসলে আমাদের এ পর্যন্ত আমরা যেগুলি যারা করোনা আক্রান্ত মারা গিয়েছে আমরা স্যাম্পল পাঠিয়েছি, আমরা এখনো নিশ্চিত হতে পারিনি যে এর মধ্যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে কিনা। তো আমরা এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে আপনারা 2টা পৌরসভায় লকডাউন দিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে আর কি করা হচ্ছে? প্রশাসনের পক্ষ থেকে আপনি জানেন যে করোনা নিয়ন্ত্রণের জন্য আমাদের যে বর্তমানে স্বীকৃত যে পন্থা, যে আমাদের জনসমাগম যাতে না হয় এবং মানুষ যাতে একত্রিত না হতে পারে, সেজন্য আমরা স্বাস্থ্যবিধি মানার জন্য আমি আগে বলেছি যে আমরা 2টি পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছি, এবং আজকে যে পৌরসভার মধ্যে কোনো একদম নিতান্ত প্রয়োজন এবং ছাড়া যাতে সেখানে লোকজন প্রবেশ করতে না পারে সেটি কিন্তু আমরা নিশ্চিত করতেছি, এবং আমরা ভ্রাম্যমাণ আদালত আমাদের যে সংখ্যা বৃদ্ধি করেছি, এবং মানুষ যাতে মাস্ক যারা পড়তে অনাগ্রহী বা অনেকে পড়তে চায় না তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, বিশেষ করে তাদের বিরুদ্ধে জরিমানা এবং জেল দণ্ড আমরা প্রদান করছি, যাতে সবাই মাস্ক পরিধান করতে বাধ্য হয়। এছাড়াও এই করোনাকালীন সময় যাতে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষরা যাতে কষ্ট না পায়, সেজন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের এখানে 15 লক্ষ টাকা এবং চাল ছিল, এবং ইতিমধ্যে আমরা আরো 15 লক্ষ টাকা এবং 2000 লোকের শুকনো খাবার পেয়েছি, এটি আমরা পর্যায়ক্রমে বিতরণ করছি। অর্থাৎ আমি বলতে চাই যে আমরা যে করোনা আমাদের যে ঢেউ আমাদের নাটোরেও যেটা এসেছে, সেই করোনাকে মোকাবেলা করার জন্য আমি নাটোরবাসীকে অনুরোধ করব, তারা যে সাময়িক যদি কষ্ট হয় সেই কষ্টটাকে মেনে নিয়ে আমাদের যে সিদ্ধান্ত করোনা প্রতিরোধের জন্য সেটিকে জন্য সবাই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে এবং নিজেরা মানবে, এবং আমাদের সরকারের যে সিদ্ধান্তকে যাতে অন্য মানে সে ব্যাপারেও যাতে সহযোগিতা করে। জনাব শাহরিয়াজ, আপনার কাছে আরেকটা জিনিস, আপনি বলছিলেন যে গরিব মানুষের জন্য আপনারা খাদ্য সহায়তা অব্যাহত রাখছেন, এবং সেখানে তো আমের একটা ভালো ফলন হয় বলে আমরা জানি, তো এই আম ব্যবসায়ীদের জন্য আপনারা কি করছেন?
ধন্যবাদ। আপনাকে বলি যে আমাদের নাটোরেও কিন্তু প্রচুর আম, আপনি জানেন রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এখানে প্রচুর আম উৎপাদন হয় এবং নাটোরেও আমাদের অনেক আম উৎপাদন হয়। আমাদের আমের যে দুইটি স্থান আছে যেখানে আমাদের আমের ক্রয় বিক্রয় স্থান, একটা হচ্ছে আমাদের আহমেদপুর, একটা হচ্ছে আমাদের বাগাতিপাড়ার কমালতলা বাজার। তো সেখানে আমরা স্বাস্থ্যবিধি পরিপালন করে আমরা যাতে আম ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে সেটি আমরা নিশ্চিত করছি। এবং আপনাকে জানাই যে আমাদের যে দুইটি বড় ব্যবসা কেন্দ্র আছে সেটি কিন্তু আমাদের এই নাটোর পৌরসভা এবং সিংড়া পৌরসভার মধ্যে না। তো আমাদের এই ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের আম ব্যবসায়ীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। এবং আপনি জানেন যে সরকারের পক্ষ থেকেও কৃষি পণ্য যে বিপণন, উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নিষেধ নাই। সেখানে কিন্তু আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি যাতে এই আম উৎপাদনের সাথে কৃষকরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমরা জানি যে আমটি একটি পচনশীল দ্রব্য, এটি যদি তার নির্দিষ্ট সময় যদি বিক্রি করতে না পারে তাহলে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হবে, এটি মজুত করার কোনো সুযোগ নাই। সুতরাং এই বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং একই সাথে যাতে আমাদের করোনা সংক্রমণকেও আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরে আমরা করোনা মুক্ত নাটোরকে রাখতে পারি, সেজন্য আমরা জেলা প্রশাসন, পুলিশ, আমাদের বিভাগ, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ভাই সহ সবাইকে নিয়ে আমরা কাজ করছি। কারণ আমি বিশ্বাস করি বা আমরা জানেন যে আমরা এই কাজটি সবার কাজ, এটি কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ না। আমরা সম্মিলিতভাবে যদি এই মহামারীকে মোকাবেলা করতে চাই তাহলে আমাদের যার যার অবস্থান থেকে যার যেটুকু সাধ্য আছে সেটুকু করলেই কিন্তু আমরা এই মহামারী করোনাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরাও আসলে সেটাই চাই, আপনারা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ভূমিকা পালন করেন এবং সেখানকার বিশেষ করে নাটোরের জনগণ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, আমরাও সেই আশাটা করব। জনাব মোহাম্মদ শাহরিয়াজ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মইনুদ্দিন, একটু আগে ডক্টর জিল্লুর রহমান যেটা বলছিলেন যে আসলে আর্থকোয়েক হলে যদি আমরা বিল্ডিং কোড মেনে আসলে ভবনগুলো বানাই তাহলে হয়তো আমরা এই ঝুঁকি থেকে মুক্ত হতে পারবো, কিন্তু ঢাকা শহর সহ বড় বড় জেলা শহরগুলো থেকে আসলে কি আমরা এই বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করছি বা খুব বড় পরিকল্পনার ভিতরে থেকে কি আমরা এই উন্নয়নগুলো করছি? মাহফুজ, আমি যদি বলতে পারতাম যে আমরা করছি তাহলে আমি খুব খুশি হতাম। আমি ব্যাপারটাকে এভাবে বলবো যে আমরা করছি সেটা খুব চোখে পড়ার মতো না। আমরা সাধারণে এই ধরনের একটা ধারণা প্রচলিত আছে যে বিল্ডিং কোড মেনে বাড়ি করলে সেখানে জায়গা নষ্ট হয়, জায়গা ছেড়ে দিতে হয়। তো এটা বিল্ডিংয়ে তৈরি করার সময় সংশ্লিষ্ট অনুমোদনকারী কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তির জন্য যতটুকু করা দরকার করব, বাকিটা আমি আমার মতো করে নেব। কিন্তু বিল্ডিং কোডটা আমি মানব আমি নিরাপদ থাকার জন্য, আমি সুস্থ থাকার জন্য এবং আমার পরবর্তী প্রজন্মকে একটা বসবাসযোগ্য শহরে রাখবার জন্য। এই ধারণাটা গড়ে ওঠা আমাদের খুব প্রকটভাবে দরকার। আমি আপনার প্রথম প্রশ্নের সাথে একটু সংশ্লিষ্টতা যোগ করতে চাই। আমরা যে জলাবদ্ধতার সমস্যাটার কথা বলছিলাম, দেখেন এই জলাবদ্ধতার সমস্যার একটা বড় কারণ সেই সাথে বিল্ডিং কোড নিয়ে যে আজকে আমরা কথা বলছি যে আদৌ মানা হচ্ছে কিনা বা কতটুকু পরিকল্পনা করে মানা হচ্ছে, যেখানে আমরা কনফিডেন্টলি বলতে পারছি না। এর একটা বড় কারণ হচ্ছে সচেতনতার অভাব। আমি কেন মানব সেটা আমাকে বুঝতে হবে, জানতে হবে, এবং এর সুফলগুলো আমি এবং আমার পরিবার এবং আমার প্রতিবেশ যে পাবে সেটা আমাকে বুঝতে হবে। তো আমি আশাবাদী যে আমাদের সামনের দিনগুলোতে আমরা হয়তো এই জিনিসগুলোতে আরও বেশি সতর্ক হব। আমি বেশ কিছু জায়গায় দেখেছি পুরনো বিল্ডিং রেট্রোফিট করা হচ্ছে। এখনকার বিল্ডিংগুলোতে ভূমিকম্প সহনীয় করে করা হচ্ছে, 7 মাত্রা, 7.5 মাত্রা, ক্ষেত্র বিশেষে 8 মাত্রা করে করা হচ্ছে। তবে প্রশ্ন থেকে যায়, যেটা বিরতিকালীন সময় আমরা আলোচনা করছিলাম, ডক্টর জিল্লুর বলছিলেন পূর্ববর্তী বিল্ডিংগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটাও একটা বড় চ্যালেঞ্জ আছে কিন্তু আমাদের। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে আসলে আমাদের আরও বেশি মাত্রায় সচেতন, এবং আমি সাথে সাথে আরেকটা কাজ দরকার, সেটা হচ্ছে এরকম কঠোর বাস্তবায়ন। বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং তৈরি করা, সেটা যে কোনো অবকাঠামো হোক, সেটার কঠোর বাস্তবায়নটা অতি আবশ্যক। এখন কঠোর বাস্তবায়নের কথা যখন আসে, এই জিনিসগুলো দেখভাল করার দায়িত্ব আসলে রাজুকের, জি, ঢাকা সিটি কর্পোরেশনের। রাজুকের কাছে যখন এই প্রশ্নটা যায়, রাজুক বলে যে আমাদের ম্যান পাওয়ারটা খুব বেশি নেই। এটা দীর্ঘদিনের একটা
দুর্বলতা বলেন বা সামর্থ্যের ঘাটতি বলেন, এটা চলছে। এক অর্থে তারা ঠিক বলে, কারণ ঢাকা শহরে যত মানুষের বসবাস, যত অবকাঠামো বা বিল্ডিং তৈরি হয়েছে, প্রতিটা বিল্ডিং এখন তো সবই অ্যাপার্টমেন্ট, ধরে প্রতিটা ফ্লোর ধরে ধরে পরীক্ষা করা তাদের তরফে খুব কঠিন। রাজুকের তরফে যে কোনো বিল্ডিং ব্যবহার করার পূর্ব মুহূর্তে অকিউপেন্সি সার্টিফিকেট নেওয়ার এক ধরনের বাধ্যবাধকতা আছে। আমার মনে হয় এই অকিউপেন্সি সার্টিফিকেট নেওয়ার আগে রাজুক যদি দ্বিতীয় পর্যায়ের একটু সতর্ক বা এটাকে কি বলবো যে আরও বেশি মাত্রায় কঠোর হয়ে একটু পরীক্ষাগুলো করেন, রাজুকের তরফে একটা মেকানিজম ডেভেলপ করেন, আমি নিশ্চিত যে তাদের আইন আছে বা প্রযুক্তিগত দক্ষতা আছে, এটা যদি আরেকটু সক্রিয় করে তোলেন, হয়তোবা এই ঝুঁকিগুলোর ব্যাপারটা আমরা কাটিয়ে উঠতে পারবো। ডক্টর জিল্লুর রহমান, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা পরিকল্পনার কথা বলছি, ঢাকা শহরে তো আসলে আমরা অপরিকল্পিতভাবে ঢাকা শহরটা গড়ে তুলে ফেলেছি, তো এখন এইটাতে কি পরিকল্পনার ভিতরে আনা সম্ভব, বা রাজধানীর উপরে চাপ কমানোর জন্য আসলে আমাদের কি করা প্রয়োজন? আমি প্রায় বলি, এখন পরিকল্পনা তো আমাদের আছেই, ডিটেল এরিয়া প্ল্যানিং, এটা তো আমাদের পরিকল্পনা অনেক আগে আছে, কিন্তু আমরা তো ইমপ্লিমেন্ট করতে পারি নাই। এটা কেন পারি না তা জানি না। আর এটা অবশ্যই সম্ভব যদি পরিকল্পনা মাফিক আমরা আগাই। আজ থেকে 10 বছর 20 বছর পরে হয়তো অপরিকল্পিত থাকবে, কিন্তু 20 বছর পরে তো আবার একটা পরিকল্পনা আমরা এসে যাবো যদি এখনই শুরু করি। যেমন এই যে বিল্ডিংয়ের কথা বললাম, নতুন বিল্ডিং যদি আমি বিল্ডিং কোড মেনে করি, তাহলে এই বিল্ডিংটা তো অন্তত বিল্ডিং মানে আর্থকুয়েক রেজিস্ট্যান্স বা এগুলো সব মেনে যদি করি, এই বিল্ডিংটা অন্তত সহনীয় হবে। তো ভবিষ্যতে যত বিল্ডিং হবে সবগুলোই আস্তে আস্তে ইয়ে যাবে। এখন 50 বছর পরে আর্থকুয়েক যদি হয়, তাহলে দেখা যাবে পুরাতন বিল্ডিংগুলো আর নেই, হ্যাঁ, সবই নতুন বিল্ডিং। তখন রিস্ক কমে যাবে না, আমাদের অনেক কমে যাবে। তো পরিকল্পনা করে যদি এখনই আমরা আগাই, ভবিষ্যতে আমরা আসলেই একটা ভালো নগরী করতে পারবো। ডক্টর গোলাম উদ্দিন, আপনার কাছে যদি জানতে চাই যে রাজধানীর উপরে চাপ কমানোর জন্য তো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, এবং সেটার জন্য আমরা বেশ কয়েক বছর থেকে শুনছি যে সচিবালয় থেকে সরানো হবে, রাজধানীটাকে একটু এক্সপ্যান্ড করার জন্য পূর্বাচলে নিয়ে যাওয়া হবে, আসলে কোনোটারই তো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। এটা আসলে এক ধরনের বলতে পারেন যে কনসেন্ট্রেশন স্প্রেই চলছে। আমাদের ঢাকাটা হয়ে গেছে প্রাইমেট সিটি, মানে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হয়ে গেছে ঢাকা। আমরা বলছি যে বাণিজ্য মন্ত্রণালয় চট্টগ্রামে চলে যাক বা মৎস্য অধিদপ্তর বরিশালে চলে যাক, এরকম অনেক রকম কথা হয়, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, স্বাধীনতার উত্তরকালে যেভাবে আমাদের ঢাকা শহর গড়ে উঠেছে এবং এই যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাঝে যে আন্তঃসংযোগ যেভাবে গড়ে উঠেছে, এটা হঠাৎ করে রিলোকেট করলে কিন্তু এই আন্তঃসংযোগটা ভেঙে পড়বে। তার কুফলটা পড়বে কিন্তু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে এবং জীবনযাত্রার উপরে। তো যেটাই করি না কেন, আমাদেরকে আসলে একটু পরিকল্পিতভাবে বিষয়গুলো করতে হবে। আমরা শিপিং মিনিস্ট্রির কথা অনেকবার শুনেছি যে চট্টগ্রামে সরিয়ে ফেলা দরকার। আপনিও জানেন, আমরাও সবাই বুঝতে পারি যে শিপিং মিনিস্ট্রির সাথে শুধু শিপিং বিজনেস না, আরও অনেক কিছু জড়িত আছে, ইম্পোর্ট এক্সপোর্ট থেকে আরম্ভ করে অনেক কিছুই জড়িত আছে। তো আসলে আমি ডক্টর জিল্লুরের সাথে একমত যে আমরা যদি এখন থেকে পরিকল্পনা করি, এবং তার চাইতেও বড় বিষয় যেটা, আমাদের পরিকল্পনাগুলো বেশ ভালোই হয়, যুক্তিযুক্ত হয়, অনেক রকম প্রস্তাবনা থাকে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নকালীন সময় অর্থাৎ প্ল্যানিং পিরিয়ডটা যখন শুরু হয়, তখন আমরা দেখতে পারি যে যে জায়গায় পরিকল্পনা আমরা করতে চাচ্ছি সেটা অলরেডি সেটা ল্যান্ড ইউজ বা ভূমির ব্যবহার পরিবর্তিত হয়ে গেছে। তো এখনও আমরা জনমানুষের ব্যাপক মানে পরিসরে আসলে মানুষজনকে এখনও কনভিন্স করতে ওই জায়গাটা আমাদের আছে, ঘাটতি আছে, যে আমার জমি আমি যেভাবে খুশি উন্নয়ন করবো তাতে কার কি, এটা আসলে এভাবে হয় না। যেটা নাল জমি সেটা কৃষি হিসেবেই ব্যবহৃত হতে হবে, যেটা আবাসিক এলাকা এটা আবাসিক এলাকা হিসেবে ব্যবহৃত হতে হবে। তো এই সব কিছু তো আসলে আইন দিয়ে পুলিশ দিয়ে তো আর হবে না, আসলে নিজের তরফ থেকে কিছু বোধ থাকতে হবে, কিছু সুচিন্তিত চিন্তা কাজ করতে হবে। তো সেটার জায়গাটায় আমাদের আসলে মনে হয় একটু অ্যাড্রেস করা দরকার।
ডক্টর জিল্লুর, আপনার কাছে যদি আমি জানতে চাই যে ভূমিকম্প নিয়ে যে ঝুঁকির কথা আমরা বলছি, ক্ষয়ক্ষতির কথা বলছি, সচেতনতাটা তো একটা বড় বিষয়। তো যেই ভবনগুলা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, সেই ভবনগুলা কতটা ভূমিকম্প সহনীয় বা প্রতিরোধ করতে পারবে, সেইটারকে আসলে কোনো আমি আমার যেই ভবনটা আছে সেই ভবনটাকে আমি জানতে পারবো যে এটা কত মাত্রা ভূমিকম্প সহনীয়? এটা জানা কি কোনো পদ্ধতি রয়েছে কিনা? হ্যাঁ, এটা করা যাবে। কি স্ট্রাকচারটা কীভাবে করা হয়েছে এগুলো ডিটেল যদি প্ল্যান পাওয়া যায়, স্ট্রাকচারাল প্ল্যান, তাহলে বলা যাবে। কিন্তু সমস্যাটা হয়েছে এই যে ভূমিকম্প যে বিল্ডিং করে যে আছে, যে ভূমিকম্প সহনীয় বিল্ডিং কিভাবে করতে হবে, এটাই আমরা অনেকে জানি না। এখন আমাদের এই ক্ষেত্রে দরকার হলো আমাদের যারা ইঞ্জিনিয়ার এবং যারা রাজমিস্ত্রি, এদের কিন্তু ট্রেনিং দিতে হবে। এদের এইখানে আমরা এই যে সভা, সেমিনার এবং এই যে বিভিন্ন বড় বড় প্রজেক্ট করে আর এই টকশো করে কিন্তু এটা আমরা পারবো না। এটা যারা বানায় বিল্ডিংটা, যারা জড়িত, তাদের কিন্তু প্রশিক্ষণের দরকার। আমাদের দেশে অনেক ইঞ্জিনিয়ারই জানে না কিভাবে ভূমিকম্প সহনীয় বিল্ডিং কিভাবে করা হবে। একটা গ্রাউন্ড মোশন হবে, যেমন একটা মাত্রার 0.15 আমরা বলি পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন, জিতে বলি পিক অ্যাক্সিলারেশন অফ গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন। এটা এরকম একটা যদি গ্রাউন্ড মোশন বলি, এই গ্রাউন্ড মোশনটা ধরে যে একটা বিল্ডিংটা ডিজাইন করতে হবে, এই ডিজাইনটাই তো আমরা শিখাইনি। এটা শিখাতে হবে এবং ইঞ্জিনিয়ারদের বলতে হবে এটা ধরে তুমি ডিজাইন করো। তারপর মেশনের বলতে হবে এইভাবে বিল্ডিং যদি করো তাহলে এটা ভূমিকম্প সহনীয় হবে। কিন্তু আমি যদি এই নর্মাল বিল্ডিং যেভাবে করি এভাবে করি, তাহলে তার ভূমিকম্প সহনীয় হবে না। তো ভূমিকম্প সহনীয় ওইভাবে আমাদের বিল্ডিং কোডে বলা আছে কোন শহরে কত গ্রাউন্ড মোশন ধরতে হবে। ওই গ্রাউন্ড মোশন ধরে বিল্ডিংটা ডিজাইন করতে হবে, স্ট্রাকচারাল ডিজাইন যদি করে ওইভাবে বিল্ডিংটা করি, তাহলে এটা ভূমিকম্প সহনীয়। কিন্তু আমরা তো দেখি একই জায়গায় কোনো বিল্ডিং 4 তলা, কোনো বিল্ডিং 10 তলা হচ্ছে। এটার জন্য কোনো সমস্যা না, এটা ওইভাবেই করা যাবে, বানানো যাবে। কিন্তু সমস্যাটা হলো যেমন অনেক কিছু আছে ভূমিকম্প স্টাডিতে, যেমন ঢাকা শহরের নিকটে বড় ধরনের আর্থকোয়েক সোর্স নেই বলি আমরা, অর্থাৎ 50 কিলোমিটারের মধ্যে গত 100 বছরের ইতিহাসে নাই। 50 কিলোমিটারের বাহিরে 1885 সালের আর্থকোয়েক হয়েছে। এখন যদি 100 কিলোমিটার দূরে আর্থকোয়েক হয়, তখন কিন্তু ওই আমরা বলি সাইসমিক ওয়েভ, সাইসমিক ওয়েভগুলো যেগুলো হাই ফ্রিকুয়েন্সি মানে যেমন একটা পানির ঢেউ খুব দ্রুত আসে, দ্রুত যেই ফ্রিকুয়েন্সিগুলো, এগুলোর শক্তি থাকে বেশি ওয়েভগুলোর, এগুলো আসতে পারে না, এগুলো সারফেস দিয়ে আসে এবং এগুলো কমে যায়। কিন্তু যখন লম্বা এরকম লং পিরিয়ড ঢেউ, পানিতে যেরকম ঢেউ হয় না, লম্বা সাগরের ঢেউ, এরকম ঢেউ আকারে যেটা আসবে, এটা দূর থেকে আসে, তখন দূরের আর্থকোয়েকে ঢাকা শহরের ক্ষয়ক্ষতি হবে এবং বড় হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হবে এবং লো রাইজ বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হবে। এবং ওইটা যদি সফট সয়েলের উপরে থাকে, ওইটার সবচেয়ে বেশি ক্ষতি হবে দূরের আর্থকোয়েকে। আবার কাছের আর্থকোয়েকে লো রাইজ বিল্ডিং যেগুলো 3 তলা 4 তলা বিল্ডিং, ওগুলার ক্ষয়ক্ষতি হবে, বড় বিল্ডিংগুলোর ক্ষয়ক্ষতি হবে না। এগুলো স্টাডি আছে, এগুলো মেনে করতে হবে। এগুলো মেনে যদি আমরা সব কিছু করি, তাহলে অনেকটাই ভূমিকম্পের ঝুঁকি হ্রাস করা সম্ভব। জাপান একটা ভূমিকম্প প্রবণ এলাকা, এখানে তো 7 মাত্রা বা 7.5 মাত্রা আর্থকোয়েক কিছুই হয় না। ইভেন ওইখানে 8 পয়েন্ট কত ম্যাগনিটিউড আর্থকোয়েক 1911 সালে। 11 সালের ওই ভূমিকম্প কিন্তু জাপানের স্ট্রাকচারের ক্ষয়ক্ষতি নেই, কিন্তু সুনামিতে ড্যামেজটা হয়েছে। সুনামিতে ড্যামেজ, জাপানে তো রেগুলার বেসিসেই ভূমিকম্প হচ্ছে এবং তারা ইউজড টু হয়ে গেছে। এখন সিলেটে 3 মাত্রা 4 মাত্রা আর্থকোয়েক এটা হবেই। এটা ভূমিকম্প যেই উৎস, এই উৎসের কাছে, এবং এটাতে ভয় পেলে চলবে না। এখন এখানে কি 7 মাত্রা আর্থকোয়েক? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা আছে। এখন 7 মাত্রা বা 8 মাত্রার হওয়ার সম্ভাবনা আছে এটার কাছে। ওইভাবে ধরে বিল্ডিং আমার নগর পরিকল্পনা করতে হবে। এখন যদি আমি না করি, আমি আতঙ্কিত হব, শুধু আতঙ্কিত হয়ে আমরা মিটিং করি, সেমিনার করি, আতঙ্কিত হই, আবার ভূমিকম্প চলে যায়, আমরা সব ভুলে যাই। এই তো এখন ঢাকা শহর সিলেটের মতো না, ঢাকা শহর আবার ভিন্ন ওই যে বললাম দূরের আর্থকোয়েকের কনসিডার করতে। ঢাকা শহরে আমরা জলাশয় ভরাট করে আমরা বিল্ডিং করছি, এখানে হাই রাইজ বিল্ডিং করছি, ওখানে দূরের আর্থকোয়েকের ক্ষয়ক্ষতি হবে যেহেতু সফট সয়েল। আবার যেখানে আমরা বলি যে শক্ত মাটি, লাল মাটি যেটা, এটা অনেক পুরনো মাটি, এটাকে বলি আমরা প্লাস্টোসিন যুগের, এটার এজ হলো 2.5 মিলিয়ন ইয়ার্স। এই লাল মাটি যে বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি কম হবে। আবার এই যে বসুন্ধরা ভরাট করে করছে, এটা এই যে জলাবদ্ধতা, যেইখান দিয়ে পানিটা যাবে, এই যে ঢাকা শহর সব পেভমেন্ট এরিয়া,
এখন পানি কিন্তু নিচের দিকে যাচ্ছে না, মাটির নিচে কিন্তু পানি যাইতে পারে না, গড়ায় যায়, গড়ায় ড্রেনে যাবে, ড্রেন থেকে ঢাকা শহর আশেপাশে জলাশয় গিয়ে থাকবে, থেকে আস্তে আস্তে নদীতে যাবে। ওই জলাশয়গুলো ভরাট করে ফেলছি, এখন তো 15 মিনিটের বৃষ্টি তো হবেই। এটা তো আমরা বলি, আগে থেকেই বলি, কিন্তু এটা তো কেউ শোনে না। এখন 15 মিনিটকে, আর কয়েকদিন পরে 10 মিনিটের বৃষ্টি, এরপরে ঢাকা শহরে সবসময় পানি থাকবে। যাক, আমরা সেই অবস্থাটা অবশ্যই চাই না। ডক্টর মঈনুদ্দিন, এই অবস্থার জন্য তো আমরা একটা ডিটেইল এরিয়া প্ল্যানের জন্য অনেক দিন যাবত শুনছি, আসলে তো এটা বাস্তবায়িত হচ্ছে না। ড্যাপ আছে তো, ড্যাপ এখন 2016-2035-এর কাজ শেষ হয়েছে, বা এটা নিয়ে কাজ চলছে তো, এবং এটাতে জনশুনানিও বেশ হয়েছে। একটু আগে আমি যে বলছিলাম আপনাকে, আসলে আমাদের পরিকল্পনাগুলো যখন আমরা করি, আমাদের পরিকল্পনা যারা করেন, বিশেষত বিগত দুটো পরিকল্পনা, যেটা 1995 থেকে 2015, এখন 16 থেকে যেটা 35-এর চলছে, যথেষ্ট তথ্য উপাত্ত নিয়েই কিন্তু কাজগুলো করা হয়েছে। সব কিছুরই কিছু না কিছু থাকে, ড্রব্যাক থাকে বা দুর্বলতা থাকে, এখানেও কিছু আছে, সেটা আরেকদিন হয়তো আলোচনা করা যাবে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এরকম, আমাদের প্ল্যান যাই থাকুক না কেন, আমাদের বাস্তবায়ন বিষয়টা বা এনফোর্সমেন্ট অফ রেগুলেশন, এটা বড়ই দুর্বল। আমি ডক্টর জিল্লুরের কথা শুনছিলাম, আপনারা দুজনেই আমি নিশ্চিত যে খেয়াল করেছেন, বিগত কয়েক বছরে বাংলাদেশের গ্রামগুলো কনক্রিটাইজড হয়ে যাচ্ছে, পাকা বাড়ির গ্রামাঞ্চলে বেশ হচ্ছে, এগুলোর কোনো অনুমতিও নাই, কিছুই নেই, যার যেরকম প্রয়োজন সেরকম করে করছে, ট্রেন্ড মেসন ছাড়াই করে নিচ্ছে। এখন ডক্টর জিল্লুরের কথাগুলো স্বস্তিকর, কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য সবসময় প্রস্তুত থাকাটা ভালো। লেটস বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট। সেটা যদি হয়, আর কিছু না হোক, টর্নেডো বা ধরা যাক আমাদের বড় আকৃতির বা সিভিয়ার আকৃতির টর্নেডো হলে এই স্থাপনাগুলো তা সহ্য করতে পারবে কিনা আমরা নিশ্চিত না। আরও একটা বড় বিষয় আমাদের রয়ে গেছে, যেটা আমরা বারে বারে জায়গাটাতে আমরা বলার চেষ্টা করি, ডক্টর জিল্লুর এইমাত্র বললেন, আমাদের শহরগুলোতে আমাদের শহর মাত্রেই যেন কনক্রিট দিয়ে ছেয়ে যেতে হবে, আমাদের ধারণাটা তাই। শহর মাত্রেই এখানে কোনো সবুজ থাকতে পারবে না, এটা কনক্রিট দিয়ে ঢেকে ফেলতে হবে। সবুজ থাকা মানেই হচ্ছে এটা শহর না, ধারণাটা বোধহয় সেই রকম দিকেই যাচ্ছে। ফলে ডক্টর জিল্লু যেটা বললেন, আমি তার সাথে একমত, আমাদের যে বৃষ্টিপাত যেটা হয়, এর একটা অংশ রিটেন্ড হয়ে আন্ডারগ্রাউন্ড মাটির নিচে চলে যাওয়ার কথা, আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেবিলকে রিচার্জ করার কথা, আরেকটা অংশ আমাদের খালগুলোতে যাবে। তো যেটা কনক্রিটাইজ সারফেসে যে পানিটা পড়ছে, সেটা তো আর রিচার্জ হতে পারছে না, ও যাবে, সেইটাও তো একটা বড় ঝুঁকির কারণ। অবশ্যই, এবং সেটার কারণেই আজকে আপনি দেখেন যে 10 মিনিটের বৃষ্টিতে ঢাকা শহর জলমগ্ন হয়ে যাচ্ছে, এবং পানির স্তরটাও কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে, এবং যেটার জন্য হয়তো ডক্টর জিল্লুরও বলবেন যে আমাদের একটা ভূমি ধসেরও একটা ঝুঁকি থাকে। ভূমি ধস এটা বলবো না, ভূমি ধস ঢাকা শহরে হবে না। এটা হলো ঢাকা শহর, মানে পৃথিবীর বড় বড় শহরগুলা যেগুলা সফট সয়েল, মানে নরম মাটির উপর, ওইটা আস্তে আস্তে সাবসাইড করে, হ্যাঁ, একটু সাবসাইড মানে ডেবে যায়, হ্যাঁ, আস্তে আস্তে ডাববে। যেমন মেক্সিকো সিটি খুবই সফট সয়েলের উপর, ওইটা আস্তে আস্তে এই গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশনের ফলে, গ্রাউন্ড ওয়াটার উত্তোলনের ফলে, ওই যেই ইয়ার ফাঁকে, মাটির ফাঁকে ফাঁকে তো ওয়াটারটা থাকে, ওয়াটারটা কিন্তু সাপোর্ট দিত। এখন ওয়াটারটা যেহেতু আমি নিয়ে আসলে কি হয়, ওই ফাঁকাটা খালি হয়ে যায়, তখন উপরে যদি লোড থাকে, উপরে বিল্ডিং আছে, আমার উপরে রাস্তা আছে, সে চাপ দিবে, আস্তে আস্তে চলে যাবে। মেক্সিকো সিটি কিন্তু কয়েক মিটার নিচে দেখা যাবে চলে গেছে, এরকম বিল্ডিং আছে, দেখা যায় যে কয়েক মিটার রোড লেভেলে ছিল, এটা অনেক নিচে চলে গেছে। তো ঢাকা শহরের কন্ডিশন ওই রকম না। ঢাকা শহরে যেটা আমরা লাল মাটি এরিয়া বলি, ওল্ডার সয়েল, এই সয়েলটা সাবসাইড করার সম্ভাবনা খুবই কম, মানে ভূমি ধসের মতো হওয়ার সম্ভাবনা। আমি একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানে ডক্টর গোলাম মঈনুদ্দিন, আপনার কাছে আমি একেবারে শেষ একটা প্রশ্ন রেখে বিদায় নিতে চাই। সেটা হলো যে এখন তো আমাদের ঢাকা শহরের লোক সংখ্যা বলে 1.5 থেকে 2 কোটি, এবং যেটা বলা হচ্ছে 2035 এই লোক সংখ্যা 3.5 কোটির মতো হয়ে যাবে ঢাকা শহরে। আসলে তখন চিত্রটা কেমন হবে আমরা যদি এইভাবে অপরিকল্পিতভাবে চলতে থাকি? দেখেন, তখন যদি যে প্রজেকশনটা আপনি করলেন,
ড্যাপের প্রজেকশন অনুযায়ী অবশ্য কিছুটা কম আছে, 2,60,00,000 কথা বলা হচ্ছে, কিন্তু আমরা যেভাবে পপুলেশন গ্রোথ দেখছি এটা ওই পর্যায়ে থাকে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, যদি এই পর্যায়ে পপুলেশন বা জনঘনত্ব তৈরি হয়, নিশ্চিতভাবেই বলতে পারবো যে তখন আমরা যে সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলছি এই সমস্যাগুলো আরও বেশি প্রকটতর হবে, আরও বেশি প্রকটতর হবে। তো আসলে আপনি একটা প্রশ্ন করেছিলেন, তার একটা ছোট উত্তর দিই। আমাদের শহরকে বা শহর কেন্দ্রিক যে কার্যক্রম, যেটা আমাদের পরিকল্পনার এখন মূল ফোকাস হওয়া উচিত, যেহেতু ঢাকা কেন্দ্রিক আমাদের সমস্ত কিছু, বাংলাদেশের অর্থনীতিটাই শুধু ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এটাকে কিভাবে আমরা সারা বাংলাদেশব্যাপী ছড়াতে পারি এটা নিয়ে আমাদের ভাবা উচিত। ওটাই হওয়া উচিত আমাদের পরিকল্পনার ফোকাস। তবেই কিন্তু আসলে এই ঢাকার এই এত সমস্যা যেটা বলেন বা জনঘনত্ব বলেন সেটার একটা সলিউশন হতে পারে। শর্ট টার্মে যেটা হতে পারে, এটা আমাদের আগের মেয়র মরহুম জনাব মোহাম্মদ হানিফ বলে গিয়েছিলেন। আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত অনুধাবন, নগর সরকারের বিকল্প নেই। যে সার্ভিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি, ড্রেনেজ বলেন বা এই কী বলে বিল্ডিং পারমিশনের কথা বলেন, এগুলো একটা জায়গায় থাকলে যেটা হয়, এই নগর সরকারের কথা কিন্তু আমি অবিভক্ত ঢাকা সর্বশেষ মেয়র সাদিক হোসেন খোকার কাছ থেকেও আমরা পেয়েছিলাম। মূলত এটার প্রবক্তা ছিলেন বলা হয়ে থাকে মেয়র মোহাম্মদ হানিফ সাহেব। তো এখন একটা বড় কারণ, এটা আপনারাও জানেন, যে আমাদের ঢাকা শহরে যে উন্নয়ন কার্যক্রমগুলো চলে এগুলো আনকোঅর্ডিনেটেড। আলাদা আলাদা ডিপার্টমেন্টের আন্ডারে চলে, আলাদা আলাদা ব্যুরোর আন্ডারে চলে, তারা প্রত্যেকে আলাদা আলাদা টিওআর অনুযায়ী চলে বা প্রিন্সিপাল অনুযায়ী চলে। তো এদেরকে একই ছাতার ভিতরে একটা সমন্বিতভাবে করা উচিত। আমার সময় একেবারে শেষ। ডক্টর গোলাম মোহাম্মদ মঈনুদ্দিন এবং ডক্টর জিল্লুর রহমান, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই এই করোনা মহামারীর ভিতরে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনি নিরাপদে থাকুন, নিরাপদে রাখুন আমাদের সুন্দর সোনার বাংলাদেশকে। সবাইকে ধন্যবাদ।